আসসালামু আলাইকুম। আমন্ত্রণ জানাচ্ছি ফভ টিভি নিউজ আপডেটে। সঙ্গে আছি আমি ইমতিয়াজ আহমেদ। শুরুতেই সংবাদ শিরোনাম। লতিফ সিদ্দিকীর বাজিমাত, হঠাৎ আওয়ামী লীগের পক্ষ নিল নির্বাচন কমিশন। মুখোমুখি ছাত্রদল ছাত্র শিবির, সাকসু নির্বাচন কি হবে? তারেক রহমানের চলন্ত গাড়িতে খাম লাগিয়ে বাইকারের পালায়ন। গাজায় পাকিস্তানকে স্বাগত জানিয়েছেন ট্রাম্প। খামেনিকে হত্যার পরিকল্পনা নিয়ে ট্রাম্পকে কড়া হুঁশিয়ারি ইরানের। এবার বিস্তারিত। নির্বাচন কমিশনার আব্দুর রহমান এল মাসউদ বলেছেন, সরকারের সিদ্ধান্তে একটি রাজনৈতিক দল নিষিদ্ধ করা হয়েছে, কোনো ব্যক্তিকে নয়। জাতীয় সংসদ নির্বাচনের মনোনয়ন সংক্রান্ত আপিল শুনানির এক পর্যায়ে তিনি এ মন্তব্য করেন। রোববার রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনের অডিটোরিয়ামে আপিলের শেষ দিনের শুনানিতে আইনজীবীদের যুক্তিতর্ক চলাকালে বিষয়টি উঠে আসে। টাঙ্গাইল ৪ আসনের স্বতন্ত্র প্রার্থী আব্দুল লতিফ সিদ্দিকীর মনোনয়নের বৈধতা চ্যালেঞ্জ করে নির্বাচন কমিশনের আপিল করেন একই আসনের জাতীয় পার্টির প্রার্থী মোহাম্মদ লিয়াকত আলী। শুনানিতে লিয়াকত আলীর আইনজীবী দাবি করেন, নিষিদ্ধ রাজনৈতিক দলের সঙ্গে সংশ্লিষ্ট থাকার কারণে আব্দুল লতিফ সিদ্দিকীর জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণের যোগ্য নন। এ সময় যুক্তির জবাবে নির্বাচন কমিশনার মাসউদ স্পষ্ট করে বলেন, সরকার কোনো ব্যক্তিকে নয় বরং একটি রাজনৈতিক দলকে নিষিদ্ধ করেছে। সব পক্ষের বক্তব্য শোনার পর নির্বাচন কমিশন আব্দুল লতিফ সিদ্দিকীর মনোনয়নপত্র বৈধ ঘোষণা করে তা বহাল রাখার সিদ্ধান্ত নেয়। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে মনোনয়নপত্র যাচাই বাছাই রিটার্নিং কর্মকর্তাদের দেওয়া সিদ্ধান্তের বিরুদ্ধে করা আপিলগুলোর শেষ দিনের শুনানি রোববার সকাল 10:15টার দিকে নির্বাচন ভবনের বেসমেন্ট 2 অডিটোরিয়ামে শুরু হয়। এদিকে নির্বাচন কমিশনারের এই বক্তব্যের পর আওয়ামী লীগের নেতাকর্মীদের মধ্যে নতুন করে উৎসাহ উদ্দীপনা শুরু হয়েছে। আওয়ামী লীগপন্থী প্রার্থীরাও এবার নড়ে চড়ে বসেছেন। তারা প্রত্যাশা করছেন, আব্দুল লতিফ সিদ্দিকীর মতো আওয়ামী লীগের আরও অনেকে প্রার্থী হয়ে বিজয়ী হয়ে আসবে। বিশ্লেষকরা বলছেন, নির্বাচন কমিশনের একটি অংশ আওয়ামী লীগকে পুনর্বাসনের কাজ করছে। সেই লক্ষ্যেই এখন নতুন বয়ান হাজির করেছে কমিশন। ছাত্র সংসদ নির্বাচনে ধারাবাহিকভাবে পরাজয়ের গ্লানি সহ্য করতে না পেরে এখন পেশি শক্তির উপর ভর করে ছাত্র সংসদ নির্বাচন পেছানোর জন্য ছাত্রদল নির্বাচন কমিশন অফিস ঘেরাও করেছে বলে অভিযোগ তুলেছেন বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের সভাপতি নুরুল ইসলাম সাদ্দাম। রোববার নিজের ভেরিফাইড ফেসবুক পেজের পোস্টে অভিযোগ তোলেন ছাত্র শিবির সভাপতি। শিক্ষার্থীদের অধিকারের সঙ্গে তামাশা করা হলে সমুচিত জবাব পাবেন বলেও উল্লেখ করেন তিনি বলেন, ছাত্র সংসদ নির্বাচনে ধারাবাহিকভাবে পরাজয়ের গ্লানি সহ্য করতে না পেরে এখন পেশি শক্তির উপর ভর করে ছাত্র সংসদ নির্বাচন পেছানোর জন্য নির্বাচন কমিশন অফিস ঘেরাও করেছে ছাত্রদল। শিক্ষার্থীদের ম্যান্ডেটের উপর কোনো আস্থা এই সংগঠনের নেই। শিক্ষার্থীরাও এ কারণে তাদের প্রতিটি ক্যাম্পাসে পরিত্যাগ করেছে। এভাবে শিক্ষার্থীদের বিরুদ্ধে গিয়ে আদৌ কি রাজনীতি করা সম্ভব? তিনি বলেন, শিক্ষার্থীদের অধিকারের সঙ্গে তামাশা করলে সমুচিত জবাব পাবেন ইনশাআল্লাহ। এর আগে প্রতিটি ছাত্র সংসদ নির্বাচনকে পেছানোর জন্য তারা যার পর নাই চেষ্টা করেই ব্যর্থ হয়েছে। এরপর নির্বাচন কমিশনে বিএনপির সিন্ডিকেটকে ব্যবহার করে সাকসু নির্বাচনকেও বানচালের চক্রান্ত করে। এতে সাধারণ শিক্ষার্থীরা আন্দোলন করে এবং সে আন্দোলনে ছাত্রদলের প্যানেলও অংশ নেয়। পরবর্তী সময়ে নির্বাচন কমিশন সাকসুকে প্রজ্ঞাপনের আওতামুক্ত রাখে। আজ আবার দেখছি সাকসু নির্বাচন যাতে না হয় সেজন্য কেন্দ্রের নেতারা নির্বাচন কমিশন ঘেরাও কর্মসূচি করছে। তিনি অভিযোগ করে বলেন, বিএনপি এর আগে যতবার ক্ষমতায় ছিল একবারও কোনো ছাত্র সংসদ নির্বাচন দেয়নি। সুতরাং এটা সুস্পষ্ট যে তারা ক্ষমতায় যেতে চায় শুধু নিজেদের আখের গোছানোর জন্য। ভোটাধিকারের জন্য আন্দোলন, এটা শুধু রাজনৈতিক বক্তব্য। বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের চলন্ত গাড়িতে টেপ দিয়ে একটি সাদা খাম লাগিয়ে দ্রুত পালিয়ে গেছেন এক মোটরসাইকেল চালক। তখন ওই বুলেট প্রুফ গাড়িতেই ছিলেন তারেক রহমান। এ সময় তার নিজস্ব নিরাপত্তা দলও বহরের সঙ্গে ছিল। গত বুধবার রাত 11:15টার দিকে গুলশানের 65 নম্বর সড়কে ওই ঘটনা ঘটে। ওই সময় নিজ কার্যালয় থেকে গাড়িতে চড়ে বাসায় ফিরছিলেন তারেক রহমান। এ ঘটনায় পুলিশ গুলশান থানায় জিডি করেছে। তবে গত 4 দিনেও ওই মোটরসাইকেল বা চালককে শনাক্ত করতে পারেনি পুলিশ। খামের মধ্যে কি ছিল তাও জানায়নি পুলিশ। গুলশান থানার ওসি রকিবুল ইসলাম গণমাধ্যমকে বলেন, ওই মোটরসাইকেলটি স্পিডে এসে বিএনপি চেয়ারম্যানের বুলেট প্রুফ গাড়িতে শুধু কস্টেপ মারা একটা খাম লাগিয়ে টান দিয়ে চলে যান। এটা কেন কি উদ্দেশ্যে করলো সেটা এখনো জানা যায়নি। ওসি আরো বলেন, সাদা হিরো হাঙ্ক মোটরসাইকেলটিতে একজনই আরোহী ছিলেন। সেখানকার একটি ভিডিও আমরা পেয়েছি, তবে সেটা খুব স্পষ্ট নয়। ভিডিওতে দেখা যায় মোটরসাইকেলটি 65 নম্বর সড়কে গাড়িতে খাম লাগিয়ে দিয়েই আমেরিকান ক্লাবের দিকে চলে যায়। তারেক রহমানের গাড়ি বহরে নিজস্ব নিরাপত্তা দলও ছিল। গুলশান বিভাগের উপকমিশনার রওনক আলম গণমাধ্যমকে বলেন, আমরা তদন্ত করছি। ওই খামে কি লেখা ছিল বা কি আছে সেটা আমাদের দেওয়া হয়নি। ওটা সিএসএফ এর অর্থাৎ বিএনপি চেয়ারম্যানের নিজস্ব নিরাপত্তা দলের কাছে আছে।
বিভিন্ন জায়গা থেকে হত্যার হুমকি পাওয়ার কথা জানিয়েছেন কুষ্টিয়ার ৩ সদর আসনে জামাত ইসলামের সংসদ সদস্য প্রার্থী ও ইসলামী বক্তা মুফতি আমির হামজা। রোববার সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে নিজ অ্যাকাউন্টে দেওয়া পোস্টে তিনি এ তথ্য জানান। ওই পোস্টে আমির হামজা লিখেছেন, একটু জানিয়ে রাখি, গতকাল থেকে বিভিন্ন মাধ্যমে আমাকে হত্যার হুমকি দেওয়া হচ্ছে। আমি মৃত্যুর জন্য সব সময় প্রস্তুত ইনশাআল্লাহ। তিনি আরও লিখেছেন, আপনাদের কাছে অনুরোধ রইল, আমার অনুপস্থিতিতে কুষ্টিয়াতে যেই ইনসাফ কায়েমের লড়াই আমরা শুরু করেছি সেটা প্রতিষ্ঠিত করেন এবং আমার ৩ শিশু কন্যা সন্তানকে একটু দেখে রাখেন। গত কয়েকদিনে আমির হামজার পুরনো একটি বক্তব্যের ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে নতুন করে ভাইরাল হয়। ওই ভিডিওতে দেখা গেছে একটি ওয়াজ মাহফিলে দেওয়া বক্তব্যে আমির হামজা সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার ছোট ছেলে আরাফাত রহমান কোকোর নাম বিকৃত করে প্রাণীর নামের সঙ্গে তুলনা করছেন। এরপর তার এই বক্তব্য নিয়ে রাজনৈতিক অঙ্গনে উত্তেজনা ছড়িয়ে পড়ে। এর মধ্যে তার এই বক্তব্যের প্রতিবাদ জানিয়েছে কুষ্টিয়া জেলা বিএনপি। এর পরিপ্রেক্ষিতে গত শুক্রবার দিবাগত রাতে দুঃখ প্রকাশ করে ফেসবুকে পোস্ট দিয়েছেন আমির হামজা। এবার আন্তর্জাতিক প্রসঙ্গ। গাজা শাসনের জন্য ঘোষিত বোর্ড অব পিস বা শান্তি পরিষদে যোগ দিতে পাকিস্তানকে আহ্বান জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফকে আমন্ত্রণ জানানোর খবরটি নিশ্চিত করেছে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়। পাকিস্তানের গণমাধ্যম জিও নিউজের খবরে বলা হয়েছে, গাজায় শান্তি ও নিরাপত্তা প্রতিষ্ঠার লক্ষ্যে আন্তর্জাতিক উদ্যোগে পাকিস্তান সক্রিয়ভাবে যুক্ত থাকবে। দেশটির পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র তাহির আন্দ্রাবি শনিবার বলেছেন, জাতিসংঘের প্রস্তাবনার আলোকে ফিলিস্তিন সমস্যার স্থায়ী সমাধান নিশ্চিত করতে গাজায় শান্তি ও নিরাপত্তা প্রতিষ্ঠার আন্তর্জাতিক প্রচেষ্টা পাকিস্তান সম্পৃক্ত থাকবে। ট্রাম্পের এই শান্তি পরিষদের ঘোষণা ভালোভাবে নেয়নি ইসরায়েল। দখলদার দেশটির হাতে অবরুদ্ধ ফিলিস্তিনি ভূখণ্ডে চলমান গণহত্যা বন্ধে যুক্তরাষ্ট্র সমর্থিত পরিকল্পনার দ্বিতীয় ধাপে একটি গুরুত্বপূর্ণ অংশ এই পরিষদ। রোববার এই বিষয়ে বিরোধিতা করে শাসক জোটের অংশীদারদের নিয়ে বৈঠক ডাকেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। এএফপি জানিয়েছে, শনিবার গভীর রাতে নেতানিয়াহুর কার্যালয় গাজা বিষয়ক নির্বাহী বোর্ডের গঠন নিয়ে আপত্তি তোলে। নেতানিয়াহুর কার্যালয়ের বিবৃতিতে বলা হয়, বোর্ড অব পিসের অধীনে গঠিত গাজা নির্বাহী বোর্ডের গঠন সংক্রান্ত ঘোষণা ইসরায়েলের সঙ্গে সমন্বয় না করে দেওয়া হয়েছে। এটি ইসরায়েলের নীতির পরিপন্থী। তবে আপত্তির সুনির্দিষ্ট কারণ বিবৃতিতে ব্যাখ্যা করা হয়নি। যদিও ডোনাল্ড ট্রাম্প বলেছেন, শান্তি পরিষদ ঘোষণা হতে পারে বা করতে পারা আমার জন্য বিরাট সম্মানের। বোর্ড অব পিস গঠিত হয়েছে। মার্কিন প্রেসিডেন্ট জানিয়েছেন, এই পরিষদের সদস্যদের নাম শীঘ্রই ঘোষণা করা হবে। সম্প্রতি ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনিকে হত্যা বা ক্ষমতাচ্যুত করার ইচ্ছা পোষণ করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এর প্রেক্ষিতে ইরানও এবার কড়া হুঁশিয়ারি দিয়েছে ট্রাম্পকে। দেশটির প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান স্পষ্ট ভাষায় বলেছেন, খামেনির উপর যে কোনো ধরনের হামলা যুদ্ধ ঘোষণা শামিল হবে। সোমবার এক প্রতিবেদনে তথ্য প্রকাশ করেছে দ্য গার্ডিয়ান। প্রতিবেদন অনুযায়ী কাল রোববার 18 জানুয়ারি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প পলিটিকোকে দেওয়া সাক্ষাৎকারে বলেন, ইরানের নেতৃত্বে পরিবর্তন আনার সময় এসেছে। এর মাধ্যমে খামেনিকে হত্যা বা তাকে ক্ষমতাচ্যুত করার ইঙ্গিত দিয়েছেন ট্রাম্প। এরপরই পাল্টা সতর্কতা দিয়েছে মাসুদ পেজেশকিয়ান। মাইক্রোব্লগিং সাইট এক্সে ইরানি প্রেসিডেন্ট লিখেছেন, আমাদের গ্রেট লিডারের উপর হামলা ইরানের জনগণের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা শামিল। দেশটির সাধারণ মানুষ যে অর্থনৈতিক দুরবস্থার মধ্যে দিয়ে যাচ্ছেন, সেটির জন্য যুক্তরাষ্ট্র ও পশ্চিমা দেশগুলোর অর্থনৈতিক নিষেধাজ্ঞাকে দায়ী করেছেন মাসুদ পেজেশকিয়ান। তিনি বলেছেন, ইরানিদের জীবনে বর্তমানে যে আর্থিক কষ্ট এবং দুরবস্থা দেখা যাচ্ছে, তার অন্যতম প্রধান কারণ হলো মার্কিন সরকার ও তাদের মিত্রদের দীর্ঘদিনের শত্রুতা এবং অমানবিক নিষেধাজ্ঞা। এদিকে পলিটিকোকে দেওয়া সাক্ষাৎকারে খামেনির ব্যাপক সমালোচনা করে ট্রাম্প বলেন, তিনি একজন অসুস্থ মানুষ। দেশকে সঠিকভাবে চালানো ও সাধারণ মানুষকে হত্যা করা বন্ধ করা উচিত তার। উল্লেখ্য, চরম অর্থনৈতিক সংকটের জেরে গত 28 ডিসেম্বর বিক্ষোভ শুরু হয় ইরানে। 8 ও 9 জানুয়ারি সহিংস রূপ ধারণ করে এই বিক্ষোভ। সরকার পতনের ডাক দেওয়ার পাশাপাশি খামেনির মৃত্যু কামনা করেন বিক্ষোভকারীরা। এতে সরাসরি সমর্থন দেয় যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের জনগণকে বিক্ষোভ চালিয়ে যাওয়ার জন্য সমর্থন দেওয়ার পাশাপাশি ইরানে হামলারও হুমকি দেন। ইসরায়েলের গোয়েন্দা বাহিনী মোসাদ স্বীকার করে, এই বিক্ষোভের পেছনে সরাসরি হাত ছিল তাদের। ভয়ঙ্করভাবে ফুঁসে ওঠা এই বিক্ষোভ শেষ পর্যন্ত কঠোরভাবে বিক্ষোভ দমন করে ইরান নিরাপত্তা বাহিনী। দেশটির সরকারি সূত্রের তথ্য অনুযায়ী 5000-এর বেশি বিক্ষোভকারী নিহত হয়েছেন এই বিক্ষোভে। আর এসব প্রাণহানির জন্য ট্রাম্পকে দায়ী করেছেন খামেনি, কারণ বিক্ষোভে ব্যাপক উস্কানি দিয়েছিলেন তিনি। এবার বিজ্ঞান ও প্রযুক্তির খবর। অ্যাপেলের নতুন অ্যাপল ওয়াচ আলট্রা 4 আগামী সেপ্টেম্বরে বাজারে আসছে, যা নিয়ে ব্যবহারকারীদের মধ্যে ব্যাপক উন্মাদনা লক্ষ্য করা যাচ্ছে। নতুন এই স্মার্ট ওয়াচটি পাতলা, হালকা এবং বড় ডিসপ্লের সঙ্গে আসবে। আরামদায়ক ডিজাইন, আলট্রা 4 এর ডিজাইন আরও ব্যবহার বান্ধব হবে। বড় স্ক্রিন এবং পাতলা বেজেলের মাধ্যমে ব্যবহারকারীরা আরও সহজে অ্যাপ, নোটিফিকেশন ও স্বাস্থ্য তথ্য দেখতে পারবেন। শক্তিশালী হার্ডওয়্যার,
ডিভাইসটিতে থাকতে পারে নতুন S11 চিপ, যা দ্রুত পারফরমেন্স এবং উন্নত ব্যাটারি ব্যবহারে সহায়ক হবে। এটি অ্যাপলের অন্যান্য চিপ যেমন C1X, C1 ও N1 এর সঙ্গে সমন্বিতভাবে কাজ করবে। উন্নত কানেক্টিভিটি, আলট্রা 4 এ সম্ভবত 5G সুবিধা থাকবে, যা দুর্বল নেটওয়ার্ক এলাকাতেও ভালো ডেটা এবং কল কোয়ালিটি নিশ্চিত করবে। আগের মডেলের মতো স্যাটেলাইট SOS ফিচার অন্তর্ভুক্ত থাকতে পারে। ব্যাটারি লাইফ, লো পাওয়ারের মোডে এটি সর্বোচ্চ 72 ঘন্টা পর্যন্ত ব্যবহারযোগ্য হবে, যা দীর্ঘ সময়ের ভ্রমণ বা আউটডোর কার্যক্রমের জন্য সুবিধাজনক। স্বাস্থ্য মনিটরিং, নতুন মডেলে উচ্চ রক্তচাপ নোটিফিকেশন ফিচার যোগ হতে পারে, তবে গ্লুকোজ সেন্সর এখনও যুক্ত হওয়ার সম্ভাবনা নেই। মূল্য, অ্যাপল ওয়াচ আলট্রা 4 4 সেপ্টেম্বর থেকে বিক্রি শুরু হবে। বিশ্লেষকদের অনুমান অনুযায়ী এর দাম $849 থেকে $899, প্রায় $1,03,000 থেকে $1,10,000 টাকা হতে পারে। এবার খেলার খবর। আসন্ন টি-20 বিশ্বকাপে বাংলাদেশ খেলবে কি খেলবে না এ প্রশ্নের উত্তর আসছে আগামী বুধবার 21 জানুয়ারি চূড়ান্ত সিদ্ধান্ত জানাবে আইসিসি। গত শনিবারের বৈঠকে বিসিবিকে এই কথা জানিয়েছেন আইসিসির প্রতিনিধিরা। বাংলাদেশের বিশ্বকাপ ইস্যুতে আলোচনা করতে বাংলাদেশে এসেছিলেন আইসিসির ইন্টিগ্রিটি ইউনিটের GM অ্যান্ড্রু এফ গ্রেভ, আর ভার্চুয়ালি যুক্ত ছিলেন আইসিসির জেনারেল ম্যানেজার ইভেন্ট অ্যান্ড কর্পোরেট কমিউনিকেশনস গৌরব সাক্সেনা। এই বৈঠকে আবার বিসিবির পক্ষ থেকে জানানো হয়, নিরাপত্তা শঙ্কা থাকায় কোনোভাবেই ভারতে গিয়ে বিশ্বকাপ খেলতে যাবে না বাংলাদেশ। তাই লজিস্টিক জটিলতা ন্যূনতম রেখে গ্রুপ পরিবর্তন নিয়েও আলোচনা করে বিসিবি ও আইসিসি। জানা গেছে বাংলাদেশের গ্রুপ পরিবর্তনের অনুরোধে রাজি হয়নি আইসিসি, অর্থাৎ আয়ারল্যান্ডকে বি গ্রুপ থেকে সি গ্রুপে পাঠানো ও বাংলাদেশকে সি গ্রুপ থেকে বি গ্রুপে পাঠানোর সম্ভাবনা নেই বললেই চলে। এছাড়া আইসিসির পক্ষ থেকে বারবার নিশ্চিত করা হয়, ভারতের মাঠে বাংলাদেশ দলের কোনো রকমের নিরাপত্তা ঝুঁকি নেই। তাই আইসিসি এখন বাংলাদেশের কাছ থেকে চূড়ান্ত সিদ্ধান্ত জানার অপেক্ষা করছে। বাংলাদেশ যদি ভারতে গিয়ে না খেলার সিদ্ধান্ত নেয়, তাহলে বিশ্বকাপে বাংলাদেশের বদলে অন্য দেশকে নিতে পারে আইসিসি, আর র্যাঙ্কিং বিবেচনায় সেই দেশটি হতে পারে স্কটল্যান্ড। শেষ পর্যন্ত বাংলাদেশের সব ম্যাচ শ্রীলঙ্কায় সরিয়ে নেওয়া হবে কি না, ভারতেই খেলতে হবে অথবা অন্য কোনো সিদ্ধান্ত আসবে, সবই জানা যাবে আগামী বুধবারের মধ্যে। প্রিয় দর্শক, শেষ করছি ফফ টিভি নিউজ আপডেট। আজ এ পর্যন্তই। ভিন্ন খবর নিয়ে দেখা হবে আগামীকাল রাত 8টায়। নিজেকে আপডেট রাখতে সাবস্ক্রাইব করুন চ্যানেলটি, নিয়মিত লাইক, কমেন্ট ও শেয়ার করে ছড়িয়ে দিন সর্বত্র। সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। আল্লাহ হাফেজ।